আমাকে যদি মেরে দেয় আর কিছু হয়ে যায়, ভয় লাগে যেতে বাইরে। বাইরে তো সবাই বলছে চো, তোকে যাবো না, বাইরে যেতে ভয় লাগছে। বলা হয়েছে কিন্তু কোনো কিছু কাজই দিচ্ছে না। সরকারকে আমি বলা হচ্ছে আমাদের আমার কাজের ব্যবস্থা করা হোক। জানি এগুলো শাস্তি দিয়েছে, ওদেরও শাস্তি চাই। দাঁড়িয়ে আছি মালদার কালিয়াচকের নারায়ণপুরে। অখ্যাত গ্রাম কেউ চেনার কথা নয়, সেই অখ্যাত গ্রামই হঠাৎ দেশজোড়া সংবাদ শিরোনাম হয়ে ওঠে। তার কারণ এই নারায়ণপুরের এই যে বাড়িটির সামনে আমি দাঁড়িয়ে আছি, সেই বাড়ির ছেলে আমির শেখ। মাস তিনেক আগে আমির শেখ রাজস্থানে কাজ করতে যায়। রাজস্থান পুলিশ তাকে বাংলা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে এবং তারপর তাকে 2 মাস ডিটেনশন ক্যাম্পে রাখা হয়। তারপর কলকাতায় ফিরিয়ে এনে বর্ডার থেকে সরাসরি চালান করে দেওয়া হয় বাংলাদেশে। বেশ কিছুদিন বাংলাদেশে থাকার পর বাংলাদেশ পুলিশ আমিরকে আটক করে। তারপর নানা গড়িমসি টালবাহানার পর আদালতে আবেদন জানানোর পর রায় আমিরের পক্ষে যায় এবং বিএসএফ বাধ্য হয়, যে বিএসএফ আমির শেখকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছিল, সেই বিএসএফ আবার বাধ্য হয় আমির শেখকে বাবা মায়ের হাতে তুলে দিতে। আমির শেখ বাড়ি ফিরেছেন। আমিরের বাড়ির লোকের মুখে এখন সঙ্গত কারণেই স্বস্তির ছাপ। আমরা কথা বলবো আমিরের সঙ্গে, আমরা কথা বলবো আমিরের বাবা, আমিরের অন্যান্য আত্মীয় স্বজনের সঙ্গে। আমরা জানতে চাইব এই 3 মাস যে নরক গুলজার জীবন আমিরের কেটেছে সেই জীবনের কথা। আমরা জানতে চাইব আমিরের প্রতিটা দিন যে যে অসহায়তার মধ্যে দিয়ে গিয়েছে সেই অসহায়তার কথা। আমরা জানতে চাইব সৌজন্য অসৌজন্য যা কিছু আমিরকে এই 3 মাসে ফেস করতে হয়েছে সেই সমস্ত কথা। আসুন কথা বলি আমিরের সঙ্গে। আমির, মাস 3 আগে তুমি রাজস্থানে গিয়েছিলে মিস্ত্রি হিসেবে, নির্মাণ শ্রমিক হিসেবে ছাদ ঢালাইয়ের কাজ করতে গেছে। সেইখানে, এটা মাস 3 আগের কথা, সেইখানে প্রথম তোমাকে পুলিশ আটক করে বাংলাদেশি সন্দেহে। এই সময়টার কথা তুমি যদি একটু বলো। আমি তো 3 মাস এখান থেকে আগে কাজে গিয়েছিলাম। যাওয়ার পর ওখানে আমার কি হলো, 1 মাস প্রায় আমি কাজ করতে পেরেছি। 1 মাসেই কাজ করতে পেরেছি। পারার পর আমরা শুনছিলাম বাংলাদেশি বলে সবাইকে ধরছে, শুনেছিলাম। কিন্তু আমরা তো বাংলাদেশি না, আমরা কেন ভাগবো? আমরা ইন্ডিয়ান নাগরিক, আমরা কেন ভাগবো? আমরা কাজ করতে এসেছি, না কাজ করলে খেতে পাবো না, কেন ভাগবো? তার জন্য আমরা থেকে গেলাম। আমরা জানি আমাদেরকে কেন ধরবে? আমাদের আধার কার্ড আছে, জন্ম সার্টিফিকেট আছে, স্কুল সার্টিফিকেট আছে, কেন ধরবে আমাদেরকে? তার মধ্যেই আমাকে ধরলো। আমি কাজে যাচ্ছিলাম টেম্পুতে 8টার দিকে প্রায় সকালে। আর প্রতাপনগরের থানা পুলিশ আমাকে কাজে যাচ্ছিলাম ধরে নিল। আমরা ছিলাম 8 জন ওই টেম্পুটাতে। 8 জন থাকার পর ওখান থেকে আবার আমাকে ধরে আবার থানা নিয়ে যায়। থানা নিয়ে যাওয়ার পর মোবাইল টোবাইল নিয়ে নেয় আমার। নেওয়ার পর তারপরে ওখানে এবার আমাকে জিজ্ঞাসা করে তোর বাড়ি কোথায়? তো আমি বললাম আমার বাড়ি হচ্ছে জালালপুর, মালদা হচ্ছে ডিস্ট্রিক্ট, কালিয়াচক হচ্ছে থানা আমার, এটি বললাম। তার বলার মধ্যেও মানলো না। যেখানে আমাদের যে ঠিকাদারে আমি কাজে গিয়েছিলাম পার্সে গ্রামে, ঝাবড়িতলা বলা হয়, এখান থেকে বেশি দূর না, 5 মিনিট লাগে যেতে। তো গেলাম, তো কাজে বললাম, তো বলছে ওরাও বলছে না গ্রামেরই ছেলে, পার্সে গ্রামের ছেলে, ছেড়ে দেন। তো ছাড়লো না, ওদেরকেও অনেক মারলো, আমাকে অনেক মারলো। মারার পর ওদের ভোটার কার্ড ছিল, আমার ভোটার কার্ড ছিল না। তো আমি ভোটার কার্ড দেখাতে পারিনি। তার মধ্যে আমাকে বলছে বাংলাদেশি বলে আমাকে ওখানে অনেক মেরেছে পাট্টা নিয়ে মারার পর ওখান থেকে আবার আমাকে থানা থেকে আবার 2-3 দিন রেখে আবার আমাকে জেল দিয়ে দিল। আচ্ছা। জেল দেওয়ার পর 2 মাস আমি জেল খাটলাম। তো ওই জেলে লোকই ছিল না, একটা লোক ছিল না, আমি একা। আমি নিজে রান্না করে খেতাম, আমি নিজে সব কিছু করে খেতাম। আর সকাল থেকে 6টা থেকে উঠাবে, ঝাড়ু লাগাতে বলবে, মন্দিরে ঝাড়ু লাগাতে বলবে, ঘাস কাটাতে বলবে, সাফাই করাতে বলবে, এসব কাজ করাবে। একা একা ভয় লাগে। তার মধ্যে এবার ওখান থেকে আবার 2 মাস আমি জেল খেটে আবার আমাকে ওখান থেকে নিয়ে কলকাতা নিল, এয়ারপোর্ট দমদম।
ওখান থেকে প্লেনে নিয়ে এসছে আমাকে, ট্রেনে না, প্লেনে নিয়ে এসছে। নেওয়ার পর ওখানে দমদমে এয়ারপোর্টে নামালো। নামানোর পর ওখান থেকে আবার বাসে নিয়ে আবার বেসের হাতে দিয়ে দেয়। কোন বর্ডারে? এটা বসিরহাটের কাছাকাছি। বসিরহাট দিয়ে আমাকে পার করে নিয়ে এসছে। আচ্ছা এটা ভুমরা বর্ডার বলা হয়। আচ্ছা। আর আমি যেখানে ধরেছিল আমাকে ওটা বেনাফুল বর্ডার। তো ধরেছিল ওখানে, ধরার পর এবার ওখান থেকে আবার আমাকে ফের জেল দিয়ে দেয়। ওখানে আমি একটা ভিডিও ভাইরাল করলাম, বললাম, তারপরে বলার পরে এই মাধ্যমটা আমি আসতে পেরেছি। তোমাকে তো কলকাতায় আনা হলো, এরপর কলকাতা থেকে তোমাকে বর্ডার দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। কারা তোমাকে বাংলাদেশ পাঠালো? তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সময় কি বলা হয়েছিল? আমাকে বেসিক ক্যাম্পে নিয়ে যায়। ওখান থেকে কলকাতা এয়ারপোর্ট থেকে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওখান থেকে আবার আমাকে বেসেফের হাতে তুলে দেয়। পুলিশ বেসেফের হাতে তুলে দিল। তুলে দেওয়ার পর বেসেফ এবার আমাকে জিজ্ঞাসা করছে, তো বাড়ি কোথায়? তো আমি ওকে বললাম আমার বাড়ি হচ্ছে জালালপুর, মালদা হচ্ছে ডিস্ট্রিক্ট, কালিয়াচক হচ্ছে থানা, এইসব বললাম। তার মধ্যে মানলো না, ওরও অনেক মেরেছে, করছে উল্টা পুল্টা গালি দেয়। তার মধ্যে গালি তো বলা যায় না, অনেক গালি দেয়, মারে। তার মধ্যে আমি বলেছি তুমি যা লেখা আছে তা বলবেন, আমি তোমার সঙ্গে সঙ্গে আমি বলবো। ওই বলে তারপরে ভেজে দিয়েছে রাত 1টার সময়। বন্দুক ছিল, হাসুয়া ছিল। আমাকে বলছে যদি ডান দিকে আর বাম দিকে গেলে গুলি খাবি, একদম সিধা রাস্তা দেখাচ্ছি, তুই একদম চলে যাস সিধা রাস্তা ধরে, বাম দিকে ডান দিকে গেলে তুই গুলি খাবি। আমি ভয়েতে আতঙ্কেতে ভাগছি একদম সিধা যাওয়ার পর আমাকে আবার রাত 2টার সময় আবার আমাকে ধরে নেয় ওখানকার বিজেপি, ওরা বলে, আমরা বেসে বলি। হ্যাঁ। তো ধরে নেয় ওরা। ধরার পর আমাকে ওরও জিজ্ঞাসা করতে লাগলো, কেমন করে কীভাবে এলি, কী হলো, তো বাড়ি কোথায় জিজ্ঞাসা করতে লাগলো। আমি বললাম হ্যাঁ আমার বাড়ি ইন্ডিয়া, আমার বাড়ি জালালপুর, মালদা হচ্ছে ডিস্ট্রিক্ট, এসব বললাম। তারপরে বলার মধ্যে ওরা বলছে না তুই ইন্ডিয়ারই নাগরিক আছে, তোকে কেন ভেজলো? আমি বললাম আমার কাছে ভোটার কার্ড ছিল না, তার জন্য আমাকে জবরদস্তি বলছে বাংলাদেশি বলে আমাকে কুচব্যাক করে দিল। ওরা আমাকে একদিন রাখলো। রাখার পর আমাকে জিজ্ঞাসা করছে বাড়ির ফোন নম্বর আছে? আমি বললাম না, বাড়ি তো। কোথায় রাখলো তোমাকে? একটা গ্রামে একটা কোনো ঘরে উড়ে রাখলো আমাকে লুকিয়ে। রাখার পরে ওখানে এবার আমাকে রাখার পর ওরা রাতটা রাখলো আমাকে, সকালে আবার ছেড়ে দেয়। সকালে ছেড়ে দেওয়ার পর আমি ওখান থেকে আবার গেলাম স্ট্যান্ড থেকে দেখছি ওখানে একটা লোক আমাকে পয়সা দিল 50 টাকা, বলছে ভাড়া দিচ্ছি, তুই ভুমরা বর্ডার চলে যা, তোদের ওখান থেকে কী রয়েছে কাঁচা সবজির মালুল যায়, 10 টাকা 15 টাকা এইসব গাড়িতে আসে, চলে যা, ওদিকে তোর কোনো ব্যবস্থা হবে। আমরা কোনো ব্যবস্থা করে দিতে পারবো না, এখন আমাদের হাতে কিছু নাই। আমাকে গাড়িতে চাপালো, আমি ভুমরা বর্ডার এলাম। এসে ওখানে নামলাম, একটা চায়ের দোকানে গেলাম। যাওয়ার পর ওখানে ইন্ডিয়ার একটা কলকাতার ছেলে একটা ওখানে কাঁচা মালের এয়ারপোর্টে কাগজ বানাবো, ঠিক আছে, কম্পিউটারে। তো ও দাদাটা বসেছিল, বসার পর আমি এইভাবে কিনে বললাম, দাদা এরকম ব্যাপার, আমাকে তো এরকম করে ভেজে দিয়েছে, আমি কীভাবে এখন পার হবো, কীভাবে বাড়ি যাওয়া যায়? তো আমাকে এইভাবে জিজ্ঞাসা করতে লাগলো, কেন তোকে পার করলো? তো আমি বললাম আমার কাছে ভোটার কার্ড ছিল না, তার জন্য আমাকে পার করে দিয়েছে। তো বলছে আমার বাড়িও তো ইন্ডিয়া, আমার বাড়ি হচ্ছে ডালখোলা। তো আমি বললাম কি হচ্ছে এই তোমার হাতে কেমন লোক আছে? বলছে আছে, তুই আয়, তুই কোনো ভয় পাস না। আমাকে নিয়ে গেল একটা দোকান, নিয়ে যাওয়ার পর এখান থেকে আবার কালিয়াচকে কল দিল। তো চিনতে পারলো না, আমার নাম বললো তো চিনতে পারলো না এত দূর থেকে। এখানে নিচের কানি বলা হয়। তো নিচের কানি ওই ছেলেটা, কালিয়াচকের ছেলেটা, ওর বন্ধু আছে, ওই আবার কল দিল এখানে। কল দেওয়ার পর আমার ভিডিও কলে দেখালাম, আমি দেখানোর পর আমার বাড়ি এলো, এসে এভাবে বলতে লাগলো। তারপরে আমার বাড়ির লোক কিছু করতে লাগলো। তাও তুমি এলে কি করে? আমি এলাম কি করে, ওখান থেকে আমাকে জেল দিয়ে দেয়। জেল দেওয়ার পর ওখানে আবার আমাকে একদিন, আমি তো জানি না, আমি তো বলছি সারা জীবনকার জন্য এখানে আমি ফেসে গেলাম, আর আমি বেরো হতে পারবো না। আমাকে সবাই বলে, আর রাত করে আমার ঘুমও আসে না, জেলের ভিতরে কিছু আসে না, টেনশনে মাথা দিয়ে কাজ করে না। সেই জেলে কি অনেকে ছিল? হ্যাঁ ছিল, তোমার ওখানে ছিল, কিন্তু এখানে ছিল না, রাজস্থানে ছিল না, ওখানে ছিল, ওখানে লোক ছিল অনেক। তো যা হোক, তো একজন আমাকে জামিন করে দিয়েছিল, জামিনের কথা ওরাই লাগছে, কোনো ধরো চাপুক দিয়েছে এখান থেকে চাপুক দেওয়ার পর ওখানে এবার ধরো ওরা বলেছে হ্যাঁ অমুক অমুক কর, যা টাকা দিচ্ছি দিচ্ছি করে ওখান থেকে আবার ধরো জামিন ধরেছে, জামিন দিয়ে জামিন ছুটিয়ে আমাকে
বিএসএফের হাতে তুলে দেয়। তারপর বিএসএফ তোমাকে আবার এখানে নিয়ে আসে। বিএসএফ আমাকে বসিরহাটে পুলিশকে দিয়ে দেয়। বিএসএফ যখন তোমাকে পুলিশের হাতে দিচ্ছে, বিএসএফ তোমাকে কোনো ইনস্ট্রাকশন দিয়েছিল? বিএসএফ আমার ইনস্ট্রাকশন দিয়েছিল, তোমার বাবা মাকে ডাকো কলকাতাতে, আমরা চুপিয়ে নুকিয়ে দিয়ে দেবো, এটা কোনো কেউকে জানাবো না। আমার কাকুকে এটা বলা হয়েছিল। তো আমার কাকু বলেছে না, এটা তো আমরা কেস করেছি, তো আমরা এটা কীভাবে করতে পারবো, তো আমরা আইনের মাধ্যমে নেব, এভাবে নুকিয়ে চুপিয়ে নিব না। আমরা যখন জেনে নিয়েছে লোক, তো আমি কেন এভাবে নেব নুকিয়ে চুপে, আমার উপরে ধুলমুড়ি পড়ে যাবে পরে, তার মধ্যে আমি আইনের মাধ্যমে নেব। তার মধ্যে আমার ওদিনকেই আবার আমার বাবারা কাকুরা তারপরে তোমার ওখানে হাইকোর্টে উঠেছিল, হাইকোর্ট থেকে দিয়েছে রায়টা তোমাদের পক্ষে রায় দিয়েছে আমাদের। রায় দেওয়ার পর আমাদের বাবার সঙ্গে ফের আবার ওখানে বসিরহাট গিয়েছিল পুলিশরা, উকিল। তারপরে তোমার ওখানে বললো, ওরা বলার পর ওখানে ছেড়ে দিল, নিয়ে এলো বাড়ি আমাকে। আমাদেরই পাট উট বানাই, তো পাট, ভ্যান্ডেল, গ্যাস ফ্যান, পিলার মিলার এসব বানাই আমরা। এরপর কি করবে? কি করব, গ্রামেই করব, কি করব, ভয় লাগে যেতে বাইরে। বাইরে তো সবাই বলছে চো, তোকে যাবো না, বাইরে যেতে ভয় লাগছে আমার। গ্রামেই যা কাজ হয় তাই করবে? তাই করবো বলা হয়েছে, কিন্তু কোনো কিছু কাজই দিচ্ছে না, বলেছে কোনো কাজ দিব। আচ্ছা, বলেছে যে 5,000 টাকা করে দেওয়া হবে, তার জন্য তুমি ফর্ম ফিল আপ করেছো? কোনো আবেদনপত্র ফিল আপ করেছো? তুমি কি টাকা পেয়েছো? না না, কোনো টাকা ওকা কিছু পাইনি। আর ফর্ম ফিল আপ করেছো, আবেদনপত্র? ফর্ম ফিল আপ তো করেছি, করে জমা দিয়েছি, এটা ফিটি উকিলকে দিয়েছিলাম। এখনো পর্যন্ত তুমি কোনো টাকা পাও না না? না, কোনো টাকা পাইনি। তুমি এর আগে যে রাজস্থানে গিয়েছিলে, সেটা কেন গিয়েছিলে? তোমার এখানে কোনো কাজ তখন পাওনি? কাজ ধরো আসে, কিন্তু রেট কম। 200, এখানে কত 300 রেট আর ওখানে কত রেট? ওখানে ধরো 800-900 টাকা রেট, আর এখানে? এখানে 200-300 লেবারের। দিনে 500 টাকার প্রায় বেশি। হ্যাঁ, ওরকমই হবে। পুরো দিন কাজ করলে 500 টাকাও আসে না এখন। ধরো দিন মানে কাজ করছে তো 300, 350, 400 দিচ্ছে এখানে? আবার তুমি যদি ওর খাও তো আবার 300 টাকা দিবে, এরকম। কিন্তু তুমি এরপর আর যেতে চাও না, আমি তাই তো? আমি তো বাইরে যেতে চাই না, কি করব, গ্রামে কোনো ধরো নিজেরই কাজ আছে, এখন কাজ করছি কারখানাতে, কি করব। তুমি কি পশ্চিমবঙ্গ সরকারকে, আমাদের মুখ্যমন্ত্রীকে কোনো বার্তা দিতে চাও? তোমার কোনো আবেদন জানাতে চাও এই ভিডিওয়? আমি তো আবেদন দিয়েছি, আমি কোনো কাজের আমাকে ব্যবস্থা করে দেওয়া হোক, এটা আমি আবেদন দিচ্ছি। আমি বাইরে যেতে কেন চাচ্ছি না, এখন আমার জানে ভয় ঢুকে গেছে। এখন আমাকে যদি মেরে দেয় আর কিছু হয়ে যায়, আমাকে আরও ভয় লাগছে, তার জন্য আমি বাইরে উঠে যাবো না। তার জন্য আমি সরকারকে আমি বলা হচ্ছে আমাদের কোনো আমার কাজের ব্যবস্থা করা হোক, এটা আমি আবেদন করছি। আমি জানি এগুলো শাস্তি দিয়েছে, ওদেরও শাস্তি চাই, এটা আমি আবেদন করছি। আমরাও চাই তোমাকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেই অন্যায় অবিচারের প্রতিকার হোক। একই সঙ্গে চাই তুমি তোমার সামর্থ্য অনুযায়ী কাজ করে খেয়ে পড়ে সংসার নিয়ে বেঁচে থাকো। কাজকর্ম দিতে চেয়ে কিচ্ছু দিচ্ছে না, 1 মাস পার হয়ে গেল। আমি যদি এমন কাজ যদি না করতাম তো আমি কী খেতাম? ওদের উপরে ভরসা করেছে, ভরসা করে দিয়ে বলে গিয়েছে, আর ভরসা বলে আমি থাকছি, বলছে বাইরে যেতে হবে না তোমাকে, এখানে গ্রামে কোনো কাজ দেওয়া হবে তোমাকে। যে কোনো কাজ একটা দিলে তো লাইফ ধরো সেট হয়ে গেল, তার জন্য আমি বলছি। অফিসে হোক আর কোনো অফিসে হোক, ওগুলো চাকরি ফাকরিতে চাই না, কোনো ঝাড়ু ঝাঁটা যা হোক, ওগুলো কাজ আমার দিলে হয়ে যাবে। তোমার পরিবারের তরফ থেকে কি রাজস্থান পুলিশের বিরুদ্ধে, যারা তোমাকে আটক করেছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, ওগুলো হাইকোর্টে তোমার, আমি ওইটা মাসে গিয়েছিলাম, তোমার সুপ্রিম কোর্ট থেকে নেই, ওদের কেস চলছে, আমি শুনে এসেছি কেস চলছে হাইকোর্টে। আমাকে এই তো কদিন হলো আমি সুপ্রিম কোর্ট থেকে নিয়ে এলাম তো কলকাতা, রায় দিয়ে আমার সই নিয়েছে, বলছে ওদের উপরে কেস চলছে, কেসটা যখন হয়ে যাবে তখন তোমারও কোনো ব্যবস্থা করি। এর পরের বার আমার যখন তোমার সঙ্গে দেখা হবে, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী কোনো ভালো কাজ করবে, এটাই চাই।
ব্যাপার হচ্ছে যে উনি তো আমার ভাইপো হলো না, আমির শেখ হলো আমার ভাইপো। হ্যাঁ, তো ওনাকে যখন রাজস্থানে ধরা হলো তখন ওখানকার পুলিশ আমাদেরকে ফোন করলো যে ওনার মোবাইল থেকে, ওনার তখন মোবাইল ছিল ওর হাতে, তখন उन्हें फ़ोन করে ওরা বললো যে आपका लड़का का जो डॉक्यूमेंट्स है वो सब सबमिट कीजिए हमारे पास, पटना भेजिए। তো আমরা যতটা সম্ভব পারলাম, মানে সেদিন তো আমাদের মানে জুমাবার ছিল, মানে আমাদের জুমার দিন একটা আমাদের নামাজ হয়, তো ওই সময়টাতে ফোন করেছিল। তো তাড়াহুড়া করে আমরা এখান থেকে বাড়ি থেকে যা ডকুমেন্টস ছিল প্রায় সবগুলো মোটামুটি করে পাঠানো গেছে আর কি। তো ওখানে পুলিশকে যখন পাঠানো হয়, তিনারা সব ডকুমেন্টস দেখার পরে আবার দেখেছে কি না দেখেছে সেটা তাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যখন ডকুমেন্টস এখান থেকে পাঠালাম তখন তিনারা বললো যে কি সে কোন স্কুলে পড়াশোনা করেছে সে স্কুলটা আমাদেরকে দেখানো হোক। তো আমরা এখান থেকে আমাদের প্রাইমারি স্কুল যেটা আমরা এখান থেকে দেখিয়েছিলাম, দেখানোর পর আবার ওনার আমাদের যে প্রাইমারি স্কুলের যে হেডমাস্টার যিনি ছিলেন ওনার সঙ্গে ফোনে কথা বলানো হয়েছে। তারপরেও ওনারা আবার কি হলো না হলো ওখানকার রাজস্থান পুলিশ ওনার মোবাইলটাকে সুইচ অফ করে দেয়। তখন তো আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ বিচ্ছিন্ন, মানে আমাদের সঙ্গে আর যোগাযোগই হচ্ছিল না। তখন তিনার সঙ্গে কি করেছে না করেছে আমার ভাইপোর সঙ্গে, আমি তো সেটা মানে ওখানকার ব্যাপারটা তো আমি বলতে পারবো না, উনি ভালো বলতে পারবেন। তো তিনাকে ওখানে মারা হয়েছে, যেটা সে বলেছে আমাদের, যে 3 জন পুলিশ নাকি তার পায়ের উপরে চেপেছিল বুট পরে, এবং অনেক নির্যাতন করা হয়েছে, এবং জোরপূর্বক বলা হয়েছে যে তুমি বাংলাদেশি, এটা স্বীকার করতে হবে। পুলিশের এটা মানে ওখানকার রাজস্থান পুলিশের এটা মন্তব্য ছিল যে জোর করে তাকে বাংলাদেশে বলানো। কিন্তু সে যখন স্বীকার করেনি তখন ওনাকে ওখান থেকে থানা থেকে নিয়ে গিয়ে প্রায় 300 কিলোমিটার দূরে একটা হয়তো ডিটেনশন ক্যাম্প হতে পারে বা কোনো জেলখানা হতে পারে, ওখানে প্রায় আপনার প্রায় 1.5 থেকে 2 মাস প্রায় ওখানে রেখেছে। ওখানে রেখে নির্যাতন করেছে, অনেক মানে শাস্তি দিয়েছে। দেওয়ার পরে আমার ভাইপোকে ওখান থেকে এনে আবার ফ্লাইটে করে কলকাতা এয়ারপোর্টে এনে ওখান থেকে আবার বিএসএফের হাতে তুলে দিয়ে বর্ডারে ওখান থেকে আবার রাত 1টায়, প্রায় যখন রাত 1টা হয় তখন ওনাকে বিএসএফরা টর্চার করেছে। টর্চার করে জোরপূর্বকভাবে তাকে বাংলাদেশি বলে একটা আখ্যায়িত করেছে, করে দিয়ে বাংলাদেশ ঠেলে দেওয়া হয়েছে। সে আতঙ্কিত হয়ে তো মানে বাংলাদেশের মধ্যে পালিয়ে যাচ্ছে। ওখানে আবার 3 দিন বাংলাদেশের মধ্যে যাওয়ার পরে ওখানকার কিন্তু যেগুলো বিএসএফ, যেগুলো বর্ডারে বিএসএফ যেগুলো থাকে, ওনারা ওনাকে ধরেছে, ধরে নিয়ে আবার ওনাকে জিজ্ঞাসাবাদ করে আবার বাংলাদেশের মধ্যে কিন্তু ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে আবার 3 দিন ওই একটা বাড়িতে মানে বাড়িতে রাতটা থাকার জন্য বলেছিল, রাতটা থেকে দিয়ে আবার ওনাকে ওখানে বাংলাদেশের মধ্যে ছেড়ে দেয়। 7 তারিখে আমাদের একটা কোর্টে কেস ফাইল হয়েছিল। তো ওখানে কোর্টে কেস ফাইল হওয়ার পরে আমাদের কিন্তু 13 তারিখে প্রায় শুনানি ছিল। ওই শুনানির দিন আবার শুনানির আগের দিন আমাদেরকে বিএসএফ থেকে ফোন করে মাননীয় ঈশা খান চৌধুরী মহাশয় আমাদেরকে, উনি আমাকে ফোন করে আমার নাম্বারটা কিন্তু বিএসএফকে দিয়ে দেয়। তখন বিএসএফ আমাকে ওই ঈশা খান চৌধুরী মহাশয় বললো যে আপনাকে বাংলার যিনি মিলিটারি কমান্ডার আছে উনি আপনাকে ফোন করবে, আপনি ফোনটা রিসিভ করবেন। তো ওনারা যখন ফোন করলো আমাকে, তো আমি বললাম যে बोलते हम हेड कमांडर बोल रहे हैं बांग्ला पश्चिम बंगाल से, कलकत्ता से।
आप आ जाइए, आपका लड़का सुरक्षित है, খানা বানা খা রা হ্যাঁ, এভাবে তারা বললো। তো আপনারা চলে আসেন। আমি বললাম যে কোথায় আসতে হবে স্যার বলেন। কলকাতা आ जाइए, आपको लोकेशन हम भेज देंगे। তো আমি বললাম ঠিক আছে। আমাকে বললো যে কতক্ষণ লাগতে পারে। তো আমি বললাম যে প্রায় 8 থেকে 10 ঘন্টা লাগবে এখান থেকে, আমাদের বাড়ি থেকে। তো বলছে আপ आ जाइए, ठीक है। তো আমাদের যেদিন মানে শুনানি সেদিনই কিন্তু তারা ফোন করে আর কি। সেদিন আমরা কলকাতায় যাই, আবার কিন্তু আমাকে সকালে কিন্তু আবার বিএসএফ থেকে ফোন করে যে আপ আগে হ্যাঁ। তা আমি বললাম যে না, এখনও আমরা তো যাইনি, আমাদের বাড়ি থেকে যেতে প্রায় অনেকক্ষণ সময় লাগে। তো আপ জলদি कीजिए, झटपट आ जाइए। তো বিএসএফ আমাকে ফোন করে বললো যে দেখো এই ব্যাপারটা কেউ জানাজানি যেন না হয়, লোকের কাছে খুব জানাজানি করবা না। তা আমি বললাম যে এটা তো কোনো লুকানোর ব্যাপার তো নাই, জিনিসটা যে আমি লুকিয়ে রাখবো। এর আগে তো মিডিয়া হয়েছে, সবাই জানে যে বাংলাদেশে পুশব্যাক হয়েছে, তো এটা তো লুকানোর কোনো ব্যাপার নাই। तो बीएसएफ আমাকে বলছে দেখেন आपका बच्चा तो आपको मिल रहा है ना, तो आप हंगामा करके तो कुछ फ़ायदा नहीं है, तो आप चुपचाप आ जाइए। मीडिया को बा कोई न्यूज़ को कोई आप मतलब खबर को नहीं फैलाएगा, घर में छुपा के रखिए। बा आप उसका नानी का अगर मामा का घर है तो वहाँ पर भेज दीजिएगा, वहाँ पर कुछ दिन रखिएगा, उसके बाद घर से निकालिएगा। আমি বললাম এটা তো হয় না, একটা ছেলে এতদিন থেকে নিখোঁজ আছে, তারপরে সে বাড়ি আসবে আর আমি লুকিয়ে রাখবো, এটা কোনো দিন হয়? আমি বললাম এভাবে। তো ওনারা যেটা বললেন আমি শুনে একটু অবাকই হলাম যে তারা মানে চুপচাপ আমাদেরকে ছেলেটাকে দিতে চেয়েছিল, আমরা নিইনি। যখন আমরা নিতে যাইনি তখন তারা বসিরহাট থানায় হ্যান্ড ওভার করে দিয়েছিল। ওখান থেকে যখন কোর্টে যখন আমাদের কেসটা যখন শুনানি চলছিল, তখন ওখানে কোর্ট বলে দিল যে কি ছেলেকে তার বাবার হাতে তুলে দেওয়া হোক। আমার ছেলে বাংলাদেশে যাওয়ার পরে ওখানে ওই একটা সোশ্যাল ভিডিওতে দেখছি আমরা যে কান্নাকাটি করছে, আমার ছেলেকে দেখছি কান্নাকাটি করছে সে। তো আমরা তো বললাম, আমি তো বললাম আমার ছেলেটা, সে কান্নাকাটি দেখে তো আমার বুক ফেটে পড়ে যে কি আমার ছেলে, আমি তো ছোট থেকে মানুষ করেছি, আমার ছেলে এখন কান্নাকাটি করছে, না খেয়ে দিয়ে পড়ে আছে ওখানে বাংলাদেশে। তারপরে যে লোকটা মানে কি ওই আপনার ওই সোশ্যাল ভিডিওটা দিয়েছিল, সেই লোকটারও ভালো ভালো মানুষ আছে এই দুনিয়াতে, তা বলে হয়তো দুনিয়াটা চলছে, বুঝতে পারলেন। সে হয়তো কিছু খেলিয়েছে তাকে, খাওয়ার দাওয়ার পরে তাকে ওই আস্থায় দিয়েছে কি আছে এখান থেকে আমরা যেমনভাবে হোক আমরা মানে কি চিন্তা করবো না, একে বলেছে আমার ছেলেকে, তাও তো মানছে না, মানে কান্নাকাটি করছে, কান্নাকাটি ভেঙে পড়ে যাচ্ছে। তারপরও তো মানে সোশ্যাল ভিডিও করার পর থেকে আর কোনো আর যোগাযোগ হচ্ছে না। হ্যাঁ, আমাদের ওই থানাতে গিয়ে ওই আমার এক ভাই, আমি তো ছিলাম না বাড়িতে, আমি বাইরে ছিলাম, পাটনা গোয়াতে ছিলাম, দিয়ে সব করার পরে এখন ওই একবার আমরা গেলাম হাইকোর্টে গেলাম, আমাদেরকে ডেকেছিল, সামিরুল ইসলাম ডেকেছিল, সেই ওই গিয়ে আমরা ওখানে হাইকোর্টে গিয়ে একটা করেছিলাম। তারপরে কিছুদিন পরে আবার মানে ওই এক সপ্তাহ কি হয়তো মানে 10 দিন পরে আমার ছোট ভাইকে ওখানকার বিএসএফ ফোন করে, বর্ডারের বিএসএফ আমার ছেলেকে ওখানে 20 দিন রেখেছে বাংলাদেশে। তারপরে ফোন করছে এরকম ব্যাপার, আপনার ছেলেকে ঘরে নিয়ে চলে যাও, আমরা দিয়ে দিচ্ছি আপনার ছেলেকে, তো এরকমভাবে আপনারা নিয়ে চলে যাও, কোনো কিছু মানে কি করবো না, পরিচালনা করবো না, এরকমভাবে চুপে চুপে আমরা দিয়ে দেবো, কলকাতা আসো আমরা দিয়ে। আমাদেরকে বলছে না যে কি এখানে আমরা রেখেছি, এখানে আসো আস্তে আছে, আমাদের শুধু বলছে কলকাতা এসো, আমরা দিয়ে দেবো। তা আমরা আমাদের কথা কি, যখন আইন আমাদের সঙ্গে আছে, আমাদের প্রমাণপত্র ঠিক আছে, তা আমরা কেন আমরা মানে কি লুকিয়ে দিতে যাব ছেলেকে, কেন যাব আমরা? আমার ছেলের উপরে অত্যাচার হয়েছে, তাছাড়া আমরা কোর্টে যাওয়ার পরে আমার বিএসএফগুলো বলছে নিয়ে যাও, তো আমরা তো এরকমভাবে নিয়ে আসবো না। ধরেন কি আমরা যদি ওখান থেকে নিয়ে আসি তো আমাদেরকে বলবে কি তুমি আপনার ছেলেকে নিয়ে এসো, তো আপনার কী প্রুফ আছে?
কী প্রুফ দেখাবো আমরা? আমরা কোর্টের আমরা আইন মাধ্যমে সেই ওই আমাদেরকে আস্থায় দিয়েছিল, ওই দিয়েছে সব পার্টিগুলো এসেছিলো আমাদের বাড়িতে, সবাই আমাদের একটু করে সবাই একটু সহযোগিতা করেছে, সবাই একটু করে করেছে। দিয়ে আমার ছেলেকে যখন আমরা যাইনি তখনকার ওই বসিরহাট থানাকে ওই হ্যান্ড ওভার করেছে ওখানকার ওই আপনার বর্ডারের পুলিশগুলো, বিএসএফগুলো। আমরা তো যাইনি ওখানে, আমরা কোর্টে গিয়েছি, আমরা যাইনি ওখানে। দিয়ে আমরা বসিরহাট থানায় গেলাম, তারপরে আমাদের হাতে সেখানকার ওই আইসি আমাদের হাতে তুলে দিয়েছে আমার ছেলে। তো আমি এটাই বলতে চাই যে কি আমরা পশ্চিম বাংলার ছেলে, আমরা ভারতের ছেলে, আর আমাদের ভাষা হলো আমাদের বাংলা ভাষা, ভাষা হলো বাংলা ভাষা। আমাদের রাজ্যমন্ত্রীও শিখিয়েছে আমাদের বাংলা ভাষা। আমরা কি করে আমরা যে বাংলা ভাষা বলার জন্য আমাদেরকে পাঠিয়ে দেয় বাংলাদেশ? এটা কেন করা হচ্ছে? আমি তো এটা বুঝতে পারি না যে আমরা ভারতের মানুষ হয়ে ভারতের মধ্যে কোনো জায়গা নেই, ভারতের মধ্যে আমরা কোনো কাজ করে খেতে পারি না। আমি তো আপনার পাকিস্তান কাজ করতে যাইনি, আমি ভারতের ছেলে, আমি ভারতে কাজ করতে গেছি। রাজস্থানটা আমাদের ভারতের মধ্যে, আমার ছেলে রাজস্থানে ভারতের মধ্যে কাজ করতে গেছে। গিয়ে ওখানে যদি এরকম হেনস্থা করা হয় তো আমরা কোথায় কাজ করে খাবো বলে? ব্যাপার হচ্ছে যে আশ্বাস তো সে সময় দিয়েছিল যখন সে বাড়ি এসেছিল, এখন পর্যন্ত কোনো তাদের এখন খবর পাওয়া যাচ্ছে না যে তারা কি আমাদের জন্য কি করলো, কিছু বুঝতে পারছি না আমরা। মানে যখন এলো তখন সবাই মনে হচ্ছে যে কি একটা হয়ে গেল, সবাই একের পর এক নেতাগুলো সব আসতেই থাকলো। এখন কারো কোনো ফোন নাই যে ছেলেটা কি করে খাবে, কোথায় কাজ করবে, বা তারা একটা আশ্বাস দিয়েছিল, কাজের একটা কথা বলেছিল আমাদের যে একটা কাজ দেওয়া হবে। এখন কোনো কাজের কোনো মানে সন্ধান আমাদেরকে দেওয়া হলো না। তো আমি এটা খুব দুঃখ লাগছে আমাকে বলতে, যে কথা বলে দিয়ে যেরকম কেন কথা বলে দিয়ে আবার কথাটা কেমন করে হয়ে যায়, আমি এটা বুঝতে পারছি না কিছু, যে রাজ্য সরকার এগুলো আমাদের কি করছে আমি কিছু বুঝতেই পারছি না। আমরা গরিব মানুষ, বাইরে না খাটলে তো খেতে পাবো না। আমাদের পশ্চিম বাংলার মাটিতে মজদুরি কম, 300 টাকা মজদুরি। আমার 3-4টা ছেলে মেয়ে আমরা কি করে নিয়ে চলবো এভাবে বলেন? আর আমার ছেলেদেরকে পাঠায় বাইরে, সেই পুলিশ প্রশাসন এরকমভাবে কি অত্যাচার করে আমার ছেলে। কলকাতায় যখন একে নিয়ে সমীরুল ইসলাম সাহেব, যিনি শ্রমিক দপ্তরের যিনি আছেন, চেয়ারম্যান আছেন, উনি একটা বলেছিলেন যে না কাজ দেওয়া হবে আপনাদের। এখন পর্যন্ত আমরা কাজের কোনো পেলাম না। এখন যেটা যুবক শ্রমিক যেটা 5,000 টাকা করে মাসিক যেটা ভাতা দেবে বলেছে, এখন তো ওর তো ভোটার কার্ড নাই। তো ওনাদের পার্টির তরফ থেকে আমাদেরকে কোনো কেউ বাড়িতে আসলোই না যে একটা তার জন্যে কিছু একটা করতে হবে, বা কোনো মাসিক যে ভাতাটা সেটা একটা করে দেওয়ার সংকল্প, আমাদের কিছু আশ্বাসই পেলাম না। আমাদের দুঃখ কষ্ট তো কেউ বুঝবে না। যারা পয়সাওয়ালা আছে, যারা বড় বড় লোক আছে, যারা বড় বড় পয়সাওয়ালা আছে, তারা তো আমাদের কষ্ট বুঝবে না। আমি যদি একদিন না খেয়ে থাকি তো আমাকে কেউ বলবে না এসে কি খেয়েছো। তার জন্য আমাদেরকে বাইরে যেতে হয়, ছেলে মেয়েকে দুমুঠো ভাত রুটি দেওয়ার জন্য, 2টা রুটি খাওয়ার জন্য আমাদেরকে বাইরে যেতে হয়। তো এভাবে যদি অত্যাচার হয় তাহলে আমরা কিভাবে এই ভারতের মাটিতে বাস করব? বিজেপির দল আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি এখন পর্যন্ত, বিজেপি পার্টি কোনো যোগাযোগই করেনি আমাদের সঙ্গে। বাকি সব রাজনৈতিক দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমাদের বাড়ি এসেছে, আস্থায় দিয়েছে, বুঝতে পারলেন? তো আমি এটাই চাইছি যে কি আমাদের রাজ্যমন্ত্রীকে বলতে চাই যে আমাদের পশ্চিম বাংলার মাটিতে যেন আমাদের কাজের ব্যবস্থা করে দেয়, তাছাড়া আমাদের পশ্চিম বাংলার মাটিতে যেন মানুষের জন্য, সবার জন্য কাজের একটা সুব্যবস্থা করে দেয়, যেন আমাদেরকে বাইরে যেতে না হয়। লোককে আশ্বাস দিয়ে আবার সে কাজটা পূর্ণ করা হয় না, আমি সেটাকে মনে করি যে একটা লোকের সঙ্গে বিশ্বাসঘাতকতা।